বৃত্তের পার্ট 2 ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা এর আগের ক্লাসে বৃত্তের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে পড়েছিলাম, জেনেছিলাম এবং এই ক্লাসেও আমরা বৃত্তের অনেক কিছু বেসিক কনসেপ্ট সম্বন্ধে জানবো, যে বিষয়গুলো নিয়ে তোমাদের বেশিরভাগ ছাত্রের বুঝতে অসুবিধা থাকে। দেখো কি কি আমরা আজকের এই ক্লাসে পড়ব। এক কেন্দ্রীয় বৃত্ত, অর্ধবৃত্ত, বৃত্তের চাপ, অধিচাপ, উপচাপ, তারপর আছে বৃত্তাংশ, বৃত্তকলা। এই যে বৃত্তাংশ বৃত্তকলা না, এটা নিয়ে খুব কনফিউশনে থাকে সবাই। তারপর আছে তোমাদের সর্বসমবৃত্ত বা কনগ্রুয়েন্ট। এই কনগ্রুয়েন্টের উপর প্রচুর প্রশ্ন আসে তোমাদের উপপাদ্য থেকে। না, আজকে ক্লাসে আমরা এই কনসেপ্টগুলো করব। তো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে তোমাদের কি আছে দেখো, প্রথমে আছে এক কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, এক কেন্দ্রীয় যে শব্দটা আছে, এর শব্দের মধ্যে ডেফিনেশন বা সংজ্ঞা লুকিয়ে রয়েছে। এক কেন্দ্রীয়, কেন্দ্রীয় মানে কি? কেন্দ্র, বৃত্তের কেন্দ্রকে বোঝাচ্ছে। তাহলে এক কেন্দ্রীয় মানে একটা কেন্দ্র থাকবে। তার মানে কেন্দ্র একটা থাকতে পারে, বৃত্ত কটা থাকবে? কেন্দ্র একটা থাকতে পারে, কিন্তু বৃত্ত একাধিক থাকতে পারে। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এই এক কেন্দ্রীয় বৃত্তের কনসেপ্টের উপর থেকে তোমাদের শর্ট কোশ্চেন আছে। আমরা যখন শর্ট কোশ্চেনে প্রশ্ন উত্তর পর্বতে যাব, তখন আমরা এই বিষয়টিকে দেখব। দেখো একটু ভালো করে বুঝো। কেন্দ্র একটা আছে, ঠিক, কেন্দ্র একটা আছে, কিন্তু এই একটা কেন্দ্রের উপর দিয়ে কি আমরা অসংখ্য বৃত্ত তৈরি করতে পারি? অবশ্যই পারি। কেন, কিভাবে? দেখো, এই যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্র থেকে মনে করো আমি একটা 5 সেমের ব্যাসার্ধ নিলাম। তাহলে এই 5 সেমের ব্যাসার্ধ নিয়ে আমি একটা কি আঁকতে পারি? বৃত্ত অঙ্কন করতে পারি। কেন্দ্র কি থাকবে? ওটাই। এবার মনে করো আমি 5-এর জায়গাতে 10 সেমির ব্যাসার্ধ নিলাম। কত সেমি ব্যাসার্ধ নিলাম? এটা 5 সেমি, এটা হলো 10 সেমি। তাহলে 10 সেমির যখন ব্যাসার্ধ নেব, এই কেন্দ্রকে, এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্রকেই কেন্দ্র হিসাবে ধরে আমরা যখন 10 সেমির ব্যাসার্ধ নেব, তখন আরো একটা বৃত্ত তৈরি হবে। আবার আমি যদি এখানে মনে করো ব্যাসার্ধটাকে 10 থেকে বাড়িয়ে 15 সেমি করলাম, তাহলে সেক্ষেত্রে আরো একটি বৃত্ত পাবো। মানে একটা কেন্দ্রকে কেন্দ্র করে আমরা একাধিক বৃত্ত তৈরি করতে পারি। অর্থাৎ ডেফিনেশন বা সংজ্ঞা বলতে গেলে, যখন একের বেশি একের অধিক বৃত্তের একটি কেন্দ্র থাকবে, তখন সেই যে বৃত্ত বা বৃত্তের সমষ্টিটা আমরা পাচ্ছি, সেটাকে বলবো আমরা এক কেন্দ্রীয় বৃত্ত। ইংলিশে কি আছে? কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল। দেখো তোমাদের এখানে শর্ট প্রশ্ন কি হবে জানো? বলবে যে একটা কেন্দ্র থেকে একাধিক বৃত্ত কি সম্ভব? অবশ্যই সম্ভব। তখন উত্তর কি হবে? হ্যাঁ। তোমাদের সত্য মিথ্যা প্রশ্ন হতে পারে বা শূন্যস্থান পূরণ হতে পারে। দেখো নেক্সট তোমাদের কি আছে? অর্ধবৃত্ত। এখানে ব্যাপারটা ভালো করে বুঝবে। তোমাদের মনে হবে যেন একটা বৃত্তকে অর্ধেক করে কেটে দিলে অর্ধবৃত্ত হয়ে গেল। না, ব্যাপারটা অতটা সহজ নয়। দেখো, অর্ধবৃত্ত, অবশ্যই অর্ধবৃত্ত মানে কি? একটা বৃত্তকে আধা আধি ভাবে কেটে দেবো। আচ্ছা, আধা আধি ভাবে কেটে দেবে, কে কাটবে সেটা? আধা আধি ভাবে অবশ্যই যে কাটবে সে একটা রেখা, এবং এই রেখাটার একটা নির্দিষ্ট নাম রয়েছে। এই রেখাটার নাম কি আছে? এটাকে আমরা কি বলি? আমরা এটাকে ব্যাস বলি। এটাকে আমরা কি বলি? ব্যাস বলি। এবং তার সাথে সাথে এটাকে আমরা সব থেকে বড় জ্যা বলবে না কিন্তু, জ্যা তো এটা আমি যেখানে দাগ টানি, এটাও একটা জ্যা। বুঝতে পেরেছো? সব থেকে বড় জ্যা বা ব্যাস কি করে? আমাদের বৃত্তকে আধা আধি ভাবে ভাগ করে। এই যে দেখো, এই যে সব থেকে বড় জ্যা, এটা একদম বৃত্তের মাঝামাঝি দিয়ে গেছে, এবং কেন্দ্র কোথায় থাকে? বৃত্তের ঠিক মধ্যে থাকে। তাহলে এটা হলো আমাদের অর্ধবৃত্ত বা সেমি সার্কেল। এবার সংজ্ঞা তোমাদের কি হবে? তুমি এই সংজ্ঞার মাধ্যমে এই অর্ধবৃত্তটা তুমি কিভাবে বলবে? দেখো, এটা একটা বৃত্তের চাপ। চাপ কি জিনিস তোমাদের এখানেই পড়াবো। বুঝতে পেরেছো? আমরা যখন এই যে পরিধি যেটা আছে, পরিধিকে যখন আমরা দুই ভাগে ভাগ করে দিচ্ছি বা একের বেশি ভাগে ভাগ করে দিচ্ছি, তখন ওই এক একটা অংশটার চাপ হয়ে যায়। আমি ডেফিনেশনে একটু পরে আসছি। তো বৃত্তের এটা একটা চাপ, আমি এখানে আলাদা কালার করেছি, এটা একটা চাপ। আচ্ছা, এই যে চাপটা আছে, এই চাপের শেষ বিন্দু এটা, আর এখানে শেষ বিন্দু এটা। একই রকম ভাবে এটা বলতে পারি, এই যে চাপটা আছে এর শেষ বিন্দু এটা, আবার এর শেষ বিন্দু এটা। একই রকম ভাবে এই যে ব্যাসটা আছে বা সব থেকে বড় জ্যা যেটা আছে, ওরও তো শেষ বিন্দু এটা, আবার এর এদিকে শেষ বিন্দু এটা। তার মানে যখন চাপের শেষ বিন্দু ব্যাসের শেষ বিন্দু হবে, কথাটা ভালো করে বুঝবে, তখন কি তৈরি হবে? আমাদের অর্ধবৃত্ত তৈরি হবে। এটাই হচ্ছে এর পারফেক্ট সংজ্ঞা বা ম্যাথামেটিক্যালি সংজ্ঞা। এরপর তোমাদের কি আছে দেখো, বৃত্তের চাপ, আর্ক অফ আ সার্কেল। আর্ক মানে হলো চাপ। আচ্ছা,
এটা আমরা কি পড়েছিলাম, এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বৃত্তের কি বলেছি, এই লাইনটাকে আমরা বলেছি বৃত্তের পরিধি, যেটা যে বর্ডার লাইন তোমরা দেখতে পাচ্ছ। এবার পরিধির একটা অংশ, এটা একটা পরিধির অংশ, এই যে অংশ, পরিধির যে অংশ সেটাকে আমরা কি বলি, চাপ বলি। পরিধির অংশকে আমরা কি বলি, চাপ বলি। আচ্ছা, তোমাদের মাথায় প্রশ্ন হতে পারে, এটা একটা পরিধির অংশ, এটা একটা চাপ, ঠিক আছে, তাহলে এটা কি? আর বাবা এটাও তো একটা পরিধির অংশ, তাই না? তো এটাও একটা চাপ। এবার প্রশ্ন হতে পারে, দেখো আমাদের অঙ্কের পরীক্ষাতে বা আমাদের অঙ্কের প্রশ্নতে চাপ তো আর এভাবে কেটে তোমাকে দিয়ে দিবে না, চাপ তোমাকে তৈরি করতে হবে বৃত্তের মধ্যে। তো চাপ বৃত্তের মধ্যে আমরা কি কি ভাবে তৈরি করতে পারি? দেখো আমি একটা সিম্পল বৃত্ত আঁকছি, এখানে একটা বৃত্ত আঁকলাম, এটা একটা বৃত্ত। তো এইটা কি, এটা হলো আমাদের পরিধি লাইন বা বর্ডার লাইন, বা এটা হলো আমাদের পরিধি। এবার যদি আমি এখানে একটা জ্যা এঁকে দিই, কি আঁকলাম, জ্যা আঁকলাম, বা এখানে আমি একটা একদম একদম কেন্দ্রবিন্দু নিয়ে আমি একটা ব্যাস এঁকে দিলাম, তো এই যে জ্যাটা এই পরিধি লাইনকে কটা ভাগে ভাগ করলো, এটা একটা পরিধি লাইন, এটা একটা পরিধি লাইন, আমি এটা আপাতত মিটাচ্ছি, ঠিক আছে। এই যে জ্যাটা আছে, এই জ্যাটা আমাদের বৃত্তের পরিধি লাইনকে এটা একটা অংশতে ভাগ করলো, এটা একটা অংশতে ভাগ করলো, তো এটা একটা অংশ পরিধির, তাহলে এটা একটা চাপ হয়ে গেল। আবার এটা একটা অংশ, এই যে জ্যাটা কাটলো, তো এই পরিধির এটা একটা অংশ, তো এটা একটা জ্যা হয়ে গেল। আর কি কি ভাবে, সরি, আমাদের কি হয়ে গেল, চাপ হয়ে গেল। তা আমরা আর কি কি ভাবে চাপ তৈরি করতে পারি? দেখো এটা কেন্দ্র আছে না, আমরা কেন্দ্র থেকে যদি একটা রেডিয়াস এখানে নিই, একটা রেডিয়াস এখানে নিই, তাহলে এই যে অংশটা এটা একটা চাপ হলো, আবার এই যে অংশটা এটাও একটা চাপ হলো। তো বিভিন্ন রকম ভাবে আমরা বৃত্তের মধ্যে কি তৈরি করতে, চাপ তৈরি করতে পারি। তো চাপ হলো অ্যাকচুয়ালি কি, চাপ হলো বৃত্তের পরিধির একটা অংশ মাত্র, বুঝতে পেরেছো? বৃত্তের যে পরিধি লাইনটা আছে বা বর্ডার লাইনটা আছে, ওর একটা অংশ হলো বৃত্তের, ওর একটা অংশকে বৃত্তের চাপ বলি। এবার দেখো চাপ হলো, তো এবার আছে অধিচাপ আর উপচাপ। অধিচাপ আর উপচাপ আবার কি জিনিস? আর অধি মানে কি, অধিক, আমরা বলি না অধিক, অধিক মানে হলো বেশি বা বড়। এবার প্রশ্ন হলো যে এই যে অধিচাপ আছে, তার মানে চাপ তাহলে বড় ছোট আছে। আমি এখানে ছবিটা আঁকলাম না তোমাদের, আমি এখানে ছবিটা এঁকে দেখালাম, দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমরা বৃত্তের যে পরিধিকে আমরা একটা জ্যা দিয়ে ভাগ করেছি, তো এইখানে যখনই একটা বৃত্তের পরিধিকে ভাগ করে দিলাম, সে জ্যা দ্বারা হোক না কেন বা দুটো রেডিয়াস দ্বারাই হোক না কেন, তখন পরিধিটা ভাগ হয়ে গেল দুই ভাগে। তো যখনই পরিধির একটা অংশ পেয়ে যাবো, তখন ওটাকে আমরা কি বলবো, চাপ বলবো। তাহলে এই যে চাপটা তৈরি হলো আমাদের এখানে, এটা একটা ছোট চাপ, আর এই যে চাপটা তৈরি হলো, এই যে চাপটা, এটা একটা বড় চাপ। তো বৃত্তের যখন চাপ ছোট আর বড় হবে, কারণ ওর নামও তো চেঞ্জ হবে। যেমন এটাকে আমরা কি বলবো, অধিচাপ মানে বড় চাপ, এটাকে আমরা কি বলবো, উপচাপ মানে ছোট চাপ। তাহলে অধিকে ইংরেজিতে বলা হয় মেজর, কি বলা হয়, মেজর, মানে মেজর আর্ক। আর এটা হচ্ছে মাইনর আর্ক, উপ মানে হচ্ছে ছোট, আর ছোটকে ইংরেজিতে কি বলা হয়, মাইনর। তাহলে আমরা কি পেলাম, অধিচাপ আর উপচাপ কনসেপ্টটা ভালো করে বুঝতে পারলাম। তারপরে তোমাদের কি আছে দেখো, এবার আছে তোমাদের বৃত্তাংশ। এবার প্রশ্ন হলো যে স্যার তোমরা বলতে পারো যে আমরা যে জ্যাটা টানলাম বা আমরা যে দুটো রেডিয়াস টানলাম, এইভাবে এইভাবে রেডিয়াসটা টানলাম, ঠিক আছে, এই লাইনটা পরিধিকে ভাগ যখন করলো, তখন পরিধির অংশগুলোকে আমরা চাপ বললাম। আচ্ছা, তখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এই যে লাইনটা, এই লাইনটা বৃত্তের যে অংশটা, এই যে মাঝের যে অংশগুলো, এরিয়া, যেটা এরিয়াকেও তো দুই ভাগে ভাগ করলো। যখন পরিধিকে দুই ভাগে ভাগ করছে কেউ কোনো একটা লাইন, তখন পরিধির অংশগুলোকে আমরা কি বলছি, চাপ বলছি। কিন্তু তার সাথে সাথে তো বৃত্তের এই যে এরিয়া বা অংশ, সেটাকেও তো ভাগ করছে, ওটাকে আবার আমরা কি বলবো? তখন যখন কি বৃত্তের জ্যা, এবং যখন জ্যা টেনে দিলাম, তখন আমরা একটা চাপ পেয়ে গেলাম। যখন বৃত্তের জ্যা এবং বৃত্তের চাপ মিলে বৃত্তের কোনো একটি অংশকে ভাগ করছে, এই যে বৃত্তের অংশ, এই যে বৃত্তের অংশ, তখন এই অংশটাকে বলা হয় কি, কি বলা হয়, বৃত্তাংশ। কি বলা হয়, বৃত্তাংশ। এখানে ওটাই করা আছে, দেখো এই যে আমি একটা জ্যা টেনেছি, কি টেনেছি, আমি এখানে জ্যা টেনেছি, আর কি আছে, যখন জ্যা টানলাম তখন পরিধিটা অংশতে বিভক্ত করে দিল, এইটা একটা অংশ আর এইটা একটা অংশ। তো বৃত্তের জ্যা এবং পরিধির অংশ মানে চাপ মিলে কি তৈরি করছে, একটা বৃত্তের অংশ বা এরিয়া তৈরি করছে। তো যখন বৃত্তের চাপ, এই যে বৃত্তের চাপ এবং বৃত্তের জ্যা মিলে বৃত্তের কোনো অংশকে ভাগ করবে, তখন ওই অংশগুলোকে বলা হয় বৃত্তাংশ। ডেফিনেশন বা সংজ্ঞাগুলোকে খুঁটি খুঁটি করে বুঝবে, না হলে অঙ্ক করার সময় বা থিওরেম করার সময় তোমাদের খুব সমস্যা হবে। দেখো আবার আবার ব্যাপারটা ভালো করে বুঝো।
আমি কি বললাম, যখন কোনো লাইন বা কোনো রেখা কি করবে, পরিধিকে যখন ভাগ করবে, বা এই নজরে যখন আমরা দেখছি পরিধির নজরে, তখন পরিধির অংশগুলোকে আমরা চাপ বলছি। তা আমরা চাপ পেয়ে গেলাম, জ্যা পেয়ে গেলাম। এবার এই চাপ আর এই জ্যাটা তো আবার বৃত্তের মাঝের অংশকেও দুই ভাগে ভাগ করছে। তো যখন মাঝের অংশকে জ্যা এবং চাপ ভাগ করবে, তখন ওইগুলোকে বলা হবে বৃত্তাংশ। ইংরেজিতে কি বলি আমরা, সেগমেন্ট। এবার বলো তো, এখানে দুই ধরনের সেগমেন্ট আছে না? যেমন করে এখানে দুই ধরনের চাপ ছিল, এটা একটা চাপ, এটা একটা চাপ, এই যে এটা একটা চাপ, এটা একটা চাপ, একটা বড় চাপ, একটা ছোট চাপ। ঠিক তেমনি একটা ছোট বৃত্তের অংশ, একটা বড় বৃত্তের অংশ। এখানেও না আমরা বৃত্তাংশকে দুই ভাগে ভাগ করব। একটা হবে অধিবৃত্তাংশ, এটা হচ্ছে অধি মানে বেশি বা বড়, আর এটা হচ্ছে উপর। অধিকে আমরা কি বললাম, মেজর, আর উপ মানে ছোট, করে বললাম মাইনর। তার মানে কি হবে ইংরেজিতে, মেজর সেগমেন্ট অফ আ সার্কেল এটা, আর এটা হবে মাইনর সেগমেন্ট অফ আ সার্কেল। আশা করি তোমার ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো। এরপর দেখো কি আছে, এরপর আছে বৃত্তকলা বা সেক্টর। এবার দেখো কোথায় তোমাদের সমস্যাটা হয়। আমি কি করলাম, যখন আমি বৃত্তের যে অংশ, এই যে বৃত্তের অংশ, এটাকে জ্যা এবং চাপ দিয়ে ভাগ করলাম, তখন বৃত্তের অংশটাকে বলছি আমরা বৃত্তাংশ বা সেগমেন্ট। আচ্ছা এবার বলো তো, আমি কি এরকম করতে পারি না যে এটা কেন্দ্র আছে, এখান থেকে দুটো রেডিয়াস নিলাম, তো রেডিয়াস বা ব্যাসার্ধ দিয়েও তো আমরা বৃত্তের অংশকে ভাগ করতে পারছি। মানে বৃত্তের অংশকে আমরা দুই রকম ভাবে ভাগ করতে পারছি, একটা জ্যা এবং চাপ দিয়ে, আর একটা হচ্ছে দুটো রেডিয়াস এবং চাপ দিয়ে। আচ্ছা এইখানেও তো দুটো রেডিয়াস মিলে পরিধিকে ভাগ করলো, এই যে এই অংশটুকু একটা অংশ পরিধির, আর এই অংশটুকু একটা অংশ পরিধির। তাহলে এটা কি, যেহেতু একটা অংশ তাহলে এটা একটা চাপ, আর যেহেতু এটা একটা অংশ তাহলে এইটা হচ্ছে একটা চাপ। তার মানে ব্যাপারটা আরো ভালো করে বোঝো, তার মানে দুটো রেডিয়াস একটা চাপ, দুটো রেডিয়াস একটা চাপ, এই দুটো রেডিয়াস আর একটা চাপ মিলে এই বৃত্তের অংশ তৈরি করছে, আর এই দুটো রেডিয়াস আর এই চাপটা মিলে এই বৃত্তের অংশটা তৈরি করছে। যখন দুটো রেডিয়াস এবং চাপ মিলে কোনো বৃত্তের অংশকে ভাগ করবে, সেইটাকেই বলা হয় বৃত্তকলা বা সেক্টর। এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর বা বৃত্তকলা, এইটা একটা সেক্টর বা বৃত্তকলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সেগমেন্ট আর সেক্টর মানে বৃত্তাংশ আর বৃত্তকলার মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই করতে পারবে। একটা পার্থক্য প্রশ্ন হতে পারে না যে বৃত্তাংশ এবং বৃত্তকলার মধ্যে একটা পার্থক্য লেখো একটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্নে অবশ্যই তোমরা লিখতে পারবে। বৃত্তাংশ কি দিয়ে তৈরি হয়, জ্যা দিয়ে এবং চাপ দিয়ে। বৃত্তকলা কি দিয়ে তৈরি হয়, দুটো রেডিয়াস এবং চাপ দিয়ে, তাই না? আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার এখানে যেমন বৃত্তাংশ একটা ছোট একটা বড় হয়েছিল, এখানে তো বৃত্তকলা একটা ছোট একটা বড় তৈরি হচ্ছে, তাই না? হচ্ছে না? দেখো এই যে এই যে এই যে বৃত্তকলা বা সেক্টরটা এটা ছোট, এটা উপ, ইংরেজিতে বলবো মাইনর। এই যে বৃত্তকলা বা সেক্টর এটা হচ্ছে অধি, এটা অধি, অধি মানে বেশি, এটাকে বলবো মেজর। বুঝতে পেরেছো? খুব সুন্দর। এই কনসেপ্টগুলো একটু মনোযোগ দিয়ে বুঝলে তোমাদের যে কোনো কনসেপ্ট তোমাদের খুব সহজ লাগবে। তাহলে আমরা এই এক কেন্দ্রীয় থেকে বৃত্তকলা পর্যন্ত টোটালটাই আমরা বুঝে ফেললাম। লাস্ট তোমাদের আজকে এই ক্লাসের লাস্ট কনসেপ্ট হলো কি সর্বসমবৃত্ত বা কনগ্রুয়েন্ট। আচ্ছা এখানে আমি আরো একটা নাম দিতে পারতাম, যে তোমাদেরকে আমি দিইনি। আচ্ছা সেটা হলো ইকুয়াল। ইকুয়াল মানে কি, সমান। আচ্ছা বৃত্ত সমান হবে তো কারো না কারোর সাথে সমান হবে, তো বৃত্ত একটা বৃত্ত আর একটা বৃত্তের সাথে সমান হবে। কি বলছে, একটা বৃত্ত আর একটা বৃত্তের সাথে সমান হবে, মানে সর্বসম বা কনগ্রুয়েন্ট বা ইকুয়াল হবে। কখন? দেখো সিম্পল জিনিস, যখন এই বৃত্তটা এর মতোই দেখতে আর একটা বৃত্ত থাকবে। আচ্ছা শুধু কি দেখলেই এর মতো দেখলেই হবে, এর সাইজটাও তো ম্যাটার করে, মানে আকারটা। এখন দেখা গেল এই বৃত্তটা 10 সেমি ব্যাস নিয়ে তৈরি, ব্যাসার্ধ নিয়ে তৈরি হয়েছে। এই বৃত্তটা কি নিয়ে তৈরি হয়েছে, 10 সেমি ব্যাসার্ধ নিয়ে তৈরি হয়েছে। আচ্ছা এই বৃত্তটা আমি তৈরি করেছি 8 সেমি ব্যাসার্ধ দিয়ে, আমি এটা মিটাচ্ছি। মনে করো এই বৃত্তটা 8 সেমি ব্যাসার্ধ দিয়ে তৈরি হয়েছে, 8 সেমি। আচ্ছা তাহলে এই বৃত্ত আর এই বৃত্তটা কি ইকুয়াল হবে? হবে না। কেন? কারণ এর ব্যাস বড়, এর ব্যাসার্ধ বড়, এর ব্যাসার্ধ ছোট। একে যদি আমি এর উপরে বসাই তাহলে একে আলাদা দেখতে পাবো, একে আলাদা দেখতে পাবো। দেখো আমি যে তোমাদের কথাগুলো বলছি না, এই কথাগুলোর মধ্যেই ডেফিনেশন লুকিয়ে রয়েছে।
মানে একটা বৃত্তের উপরে আর একটা বৃত্ত যখন বসাবো তখন যেন আমরা দুটো বৃত্তকে দেখতে না পাই, একটা বৃত্তকে দেখতে পাই। এটা কখন সম্ভব? যখন ওর আকার আকার এবং আকৃতি আকার এবং আকৃতি দুটোই কি হবে? সমান হবে। ইংরেজিতে বলবো শেপ অ্যান্ড সাইজ উইল বি ইকুয়াল। বুঝতে পেরেছো? যখন আকার এবং আকৃতি দুটো বৃত্তের সমান হবে। আচ্ছা, আকার মানে কি? আকার মানে দেখতে কেমন? আচ্ছা, একটা বৃত্তের সাথে একটা ত্রিভুজ কি সর্বসম হবে? কারণ এর সাথে এর আকার তো আলাদাই। সর্বসম মানে ইকুয়ালে কোনো গল্পই আসে না। তার মানে একটা বৃত্তের সাথে আর একটা বৃত্তকেই তুলনা করব আমরা, প্রথম কথা। তাহলে ওটা আকার, এটা হয়ে গেল আকার। দ্বিতীয় কথা হলো আকৃতি, মানে কতটা বড় বা কতটা ছোট। তো এটা হচ্ছে কতটা বড়? 10 সেমি ব্যাসার্ধযুক্ত। এটা হলো 8 সেমি ব্যাসার্ধযুক্ত। মানে আমাকে এটাকেও ওই 10 সেমি ব্যাসার্ধযুক্তই বৃত্ত হতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে বৃত্ত দুটোর আকার এবং আকৃতি দুটোই একই বা সেম। মানে সর্বসমবৃত্ত ওই দুটো বৃত্তকে বলবো যাদের আকার আকৃতি একই হবে, এবং একটার উপর আর একটাকে যখন আমরা বসাবো তখন যেন আমরা একটি বৃত্ত দেখতে পাই। বুঝতে পেরেছো? ডেফিনেশনটা তোমাদের বই ভালো করে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে দেখে লিখতে পারো। কিন্তু কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে যে কোনো ডেফিনেশন তোমরা নিজের ভাষাতেই লিখতে পারবে, এবং যখন কোনো জিনিস নিজের ভাষাতে প্রকাশ করতে পারবে নিজের মতো করে, সেই জিনিসটাতে সব থেকে বেশি ভালো নাম্বার পাওয়া যায় এবং সেই জিনিসটার কনসেপ্ট সব থেকে ভালো ক্লিয়ার হওয়া যায়। বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাসে তোমরা কটা জিনিস পড়লে? 1 2 3 4 5 6 7, 7টা কনসেপ্ট সম্বন্ধে তোমরা জানলে। আশা করি তোমাদের এই 7টা কনসেপ্টের উপর আর কোনো সমস্যা থাকবে না। যদিও বা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো, বা তোমরা আমাকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো। তবে আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসের জন্য তোমরা রেডি থাকবে, এবং এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেন নিয়ে আসবো। এই যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো থেকে পরীক্ষাতে তোমাদের অনেক শর্ট কোশ্চেন পড়ে। ওই শর্ট কোশ্চেনগুলো আমি তোমাদের একে একে করাবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।